নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর ৭৭তম এপিসোডে। আজও একটি নতুন হাড়হিম করা ঘটনা আমি তোমাদেরকে শোনাবো বলে চলে এসেছি। আশা করছি তোমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকো রবিবারের ঘটনা শোনবার জন্য। তো এইবারের রবিবারেও আমি একটা ঘটনা তোমাদের যেটা বলবো, সেই ঘটনাটা পাঠিয়েছে বলা ভুল, সেই ঘটনাটা আমার নিজের কানে শোনা এবং পুরোটাই তোমাদেরকে বলবো, কিভাবে তার সাথে পরিচিতি, তার সাথে কিভাবে আলাপ এবং তিনি ঘটনাটা আমাদের কিভাবে শেয়ার করেন, সবটাই তোমাদেরকে শেয়ার করব। দেরি করব না এবং কথা আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি মূল অংশতে। এর আগেও আমি অনেকবার দীঘায় গেছিলাম, কিছু বছর আগে বা তার আগেও গিয়েছিলাম, বাট 2 বছর আগে যখন আমরা দীঘাতে যাই সেখানে এক দাদার সাথে আমাদের পরিচয় হয় এবং সেই দাদার নাম্বারটা নিয়ে আমি এসেছিলাম যে নেক্সট টাইম যদি আমি যাই আমি ওই দাদার সঙ্গেই দীঘার যে ট্যুরিস্ট ভিজিট স্পটগুলো রয়েছে সেখানে আমরা ঘুরতে যাব। কারণ আমাদের মনে হয়েছিল যে দাদাটা অতি ভদ্র এবং খুব নম্র স্বভাবের একটি মানুষ এবং ওনার মধ্যে ভীষণ লয়ালিটি ভাবটা ছিল, তো যার জন্য আমি ওনার নাম্বারটা আমার সাথে করে নিয়ে এসেছিলাম। এবং লাস্ট ইয়ারও মায়ের সঙ্গে যখন যাই আমরা দীঘাতে ঘুরতে, আমি তার সঙ্গেই কন্ট্যাক্ট করি এবং তার সাথেই আমরা ঘুরতে যাই। এই রিসেন্টলি আবার আমরা গিয়েছিলাম দীঘাতে 2-3 দিনের জন্য ঘুরতে। তো তখন আমরা ফোন করি, দাদাটাকে বলে রাখি যে আমরা ঘুরতে যাব। তো দাদাটা বলেছিল যে ঠিক আছে দিদি, আপনি এসে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে আবার ঘোরাতে নিয়ে যাব। তো এবারে আমি আমার শ্বশুরবাড়ির কিছু ফ্যামিলির লোকেদের সাথে ঘুরতে গিয়েছিলাম দীঘাতে। তা সেখানেই আমার সঙ্গে দাদাটারা একটা ফ্র্যাঙ্ক হয়ে গেছিলো বলে আমরা সবাই খুব গল্প করতে করতে যাচ্ছিলাম, কারণ আমাদের সকলকে চেনে দাদাটা, সেই কারণেই সুবিধা হয়েছিল। তা যেতে যেতে একটা দীঘাতে মেরিন ড্রাইভ একটা রোড আছে, যারা যারা ঘুরতে গেছেন বা এখনও যাওনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, সেই রাস্তাটা না প্রচণ্ড ফাঁকা আর আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো ওখান থেকে ফিরতে ফিরতে। তা হঠাৎ করে ওই জায়গাটা থেকে যখন আমরা আসছিলাম ঠিক ওই ব্রিজটার ওখানটাতে আমরা গাড়িতে অনেকেই ছিলাম, কিন্তু ব্রিজটা পুরো ফাঁকা ছিল, একটা জনপ্রাণী ছিল না। প্লাস আমরা ওই রাস্তাটা দিয়ে যখন যাতায়াত করছিলাম যাওয়ার সময় অতটা কিছু মনে হয়নি, কারণ অনেক তখন বাইক স্কুটি ওখান দিয়ে যাচ্ছিল। বাট যখন আমরা ওই নয়াখালী মন্দির থেকে দেখে আমরা যখন ওই ব্রিজের রাস্তাটাতে উঠি, তো আশেপাশ থেকে ওই ব্রিজটা যখন আমরা ক্রস করব তখন একটা কেমন খুব বিচ্ছিরি গন্ধ ছাড়ছিল আশপাশ থেকে। তো তখন ওই গাড়িতে যেতে যেতেই আমি আমার হাজব্যান্ডকে আর কি বলি কথাটা যে দেখো এখান থেকে একটা কেমন গন্ধ ছাড়ছে, আমার মনে হয় রাত্রিবেলায় হয়তো এখানে ভূতফুতের ব্যাপার আছে, কারণ দেখো আশেপাশে কেউ থাকে না, পুরো অন্ধকার। তো এই নিয়ে কথা হতে হতে তো তখন হঠাৎ করে ওই দাদাটা বলে ওঠে, হ্যাঁ দিদি এরকম অনেক ঘটনাই এই রাস্তায় ঘটেছে। তখন আমরা বেশ ইন্টারেস্ট পেয়ে যাই, কারণ আমি তো গল্পের সন্ধানেই থাকি, যদি ভালো গল্প পাওয়া যায় সেগুলো শোনাবো। তখন দাদাটাকে বলি, হ্যাঁ দাদা তুমি গল্পটা বলো, আমরা শুনবো, এবং আমার এরকম একটা কন্টেন্টের চ্যানেল রয়েছে যেখানে আমরা সত্যি ভৌতিক ঘটনা শোনাই, তো তোমার ঘটনাটাও শোনাবো। যথারীতি সে তখন বলা শুরু করলো এবং সে যেভাবে আমাকে ঘটনাটা বলেছে আমি ঠিক তেমনভাবেই গুছিয়ে তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। প্রথমেই জানিয়ে রাখতে চাইছি, যিনি ঘটনাটি আমাকে বলছিলেন দাদাটি, তার নাম হলো রঞ্জন এবং তার সঙ্গে ঘটনাটা খুব বেশি পুরনো নয়, রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা। তা উনি একদিনকে ওনার ফ্যামিলির কিছু লোককে নিয়ে, মানে বাড়ির কিছু লোকদের নিয়ে তিনি ছাড়তে যাচ্ছিলেন তাদের বাড়িতে, গ্রামের বাড়িতে, এবং দীঘা থেকে সেটা প্রায় 20 কিলোমিটার দূরে রাস্তা। তা তখন অনেকটাই বেশ সন্ধে হয়ে এসেছে। তাদের বাড়িতে গিয়ে যখন সে পৌঁছায়
তো সেখান থেকে তাদের ওই ফ্যামিলি মানে যারা আত্মীয় স্বজন ছিল তারা বলেছিল যে রঞ্জন বাবা আজকে রাত্রিটা এখানে থেকে যাও, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছো যখন। তো তখন দাদাটা বলেছিলেন যে না, আজকে রাত্রিটা আমার থাকলে হবে না, কারণ কাল সকালবেলায় আমার আবার গাড়ি নিয়ে বেরোতে হবে, আমার বুকিং রয়েছে, তো আমার থাকলে পরে হবে না। সবাই ভাড়া করে রেখে দিয়েছে না আমাকে, তা ওইভাবে যদি থেকে যাই কাস্টমার আর একবার যদি থেকে যাই সকালবেলা উঠতেও কষ্ট হবে, আবার এতটা যেতে হবে, তার থেকে ভালো এখনই রাত্রিবেলায় বেরিয়ে যাই, তাহলে আমার অতটা কষ্ট হবে না, বাড়িতে গিয়ে রিল্যাক্সে ঘুম থেকে উঠে আমি সকালের কাস্টমারগুলো ধরতে পারবো। ওরা কিছুতে বলতে চাইছিল না যে কেন আটকাচ্ছিল, বাট ওরা অনেকবার করে মানে দাদাটাকে বলেছিল যে সেই রাত্রিটাতে যেন দাদা না যায় বাড়ি থেকে আর কি, না বেরোয়। তো দাদাটা প্রায় জোর করেই ওই রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে, তখন ঘড়ির কাঁটায় 12টা, দাদা বেরিয়ে যায় সেই আত্মীয়ের বাড়ি থেকে। এবং যখন এই রাস্তা দিয়ে আসছিল, গান চালিয়ে চালিয়েই আসছিল, এবং শীতের রাত ছিল তো, আর রাস্তা ফাঁকা, আর আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন যে একটু গ্রামীণ এলাকাতে লোকজন তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। তা দাদা সেই 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, মানে ওখানে ওদের প্রায় মাঝরাত্রি। তা যখন দাদা ওখান থেকে আসছিল তো রাস্তাঘাটে কেউ নেই, শুনশান ফাঁকা। আর দাদার তখন জিপ গাড়ি ছিল, মানে এখন যে দাদার একটা গাড়ি হয়েছে সেটা পুরো কভার করা, কিন্তু তখন সেই গাড়ি ছিল না, একটা জিপ গাড়ি ছিল যেটার মাথায় কোনো হুড দেওয়া ছিল না। তা যাই হোক, দাদা ওই গাড়িটা যখন চালিয়ে আসছিলেন এবং রাত্রি হয়ে গেছিলো, যার জন্য দাদার মনে হয়েছিল যে একটু গানটা চালিয়ে দিই, আমিও শুনতে শুনতে যাব, রাস্তাটাও কভার হয়ে যাবে। রাস্তা দিয়ে যখন গান শুনতে শুনতে দাদা যাচ্ছিলেন, হঠাৎ কিছুটা রাস্তা যাওয়ার পর গাড়িতে একটা ঝাঁকুনি পড়ে এবং একটা বিশাল বড় বট গাছ পড়ে। ঠিক প্রথম বট গাছটা পেরোনোর পর দ্বিতীয় বট গাছটা যখন পেরোয়, ওই জায়গাটাতে গাড়িটা যেন ঝাঁকুনি দিয়ে ওঠে এবং মনে হয় যেন গাড়ির মধ্যে কেউ উঠে বসলো। আর দাদা তাও অতটা কিছু গা করেননি, এবং তাও দাদা গান শুনতে শুনতেই যাচ্ছিলেন। হঠাৎ করে দাদা একটা খুব মৃদু আওয়াজ পায় কান্নার। যখন একটু দেরি হয়, খানিকটা রাস্তা আরও এগিয়ে যায়, তখন আবারও যে কান্নার আওয়াজটা দাদা পেয়েছিলেন সেটা যেন আরেকটু জোরে হয়ে যায়। তখন তো উনি একটু ভয়ই পেয়ে গেছিলেন যে বাবা, কান্নার আওয়াজটা কিছুতেই যাচ্ছে না, যদি কেউ মানুষ কাঁদে তো ওই পার্টিকুলার ওই জায়গাটা থেকেই আওয়াজটা আসবে না, যত এগোচ্ছি আওয়াজটাও আরও জোরে হচ্ছে। দাদা ভেবেছিল যে যদি গানটা সারা রাস্তা আরও জোরে চালিয়ে দিই তাহলে ওই কান্নার আওয়াজটাও কানে আসবে না, আর মনটাও অন্যদিকে যাবে না, সঠিকভাবে রাস্তায় আমি যেতে পারবো। কিন্তু না, যত জোরে গানটা করছে তত জোরে কান্নার আওয়াজটা বাড়ছে। তখন দাদা কি করেন, যে লুকিং গ্লাসটা রয়েছে গাড়ির, সেইটা দিয়ে যখন ওই কাঁচের দিকে তাকায় গাড়ির, তখন দেখতে পায় ঠিক দাদার পিছনের সিটটাতেই একটি মহিলা মুখে চাপা দিয়ে, সামনে চুল পুরো ঢাকা, মুখটা কিছুতেই দেখা যাচ্ছে না, একটা হালকা কালারের শাড়ি পরে কাঁদছে। তখন দাদা যে মুখ থেকে ঠাকুরের নাম করবে সেই ক্ষমতাও দাদার মধ্যে ছিল না, কিন্তু দাদা তখন ঠিক করে নিয়েছিল যদি দাদাকে বাঁচতে হয় তাহলে দাদাকে ঠাকুরের নাম করতে হবে। তখন দাদা মনে মনেই হরে কৃষ্ণ বলতে বলতে কিছুটা রাস্তা যায়। যেহেতু দাদার মুখের বোলটা বন্ধ হয়ে গিয়েছিল, দাদা মুখে উচ্চারণও করতে পারছিলেন না, তাই জন্য উনি মনে মনেই হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছিল। কিছুটা রাস্তা যাওয়ার পর যখন উনি পিছন ঘুরে তাকান, ঠিক যে জিনিসটা কাঁচে দেখতে পেয়েছিল সেম জিনিসটা পিছনে দেখতে পাচ্ছে, যে একটি মহিলার সামনে তার চুলটা ঢাকা এবং সেই মহিলাটি অনর্গল কেঁদেই যাচ্ছে, আর একটা হালকা ছাপা ছাপা শাড়ি পরে রয়েছে হালকা কালারের, হাতে শাখা পলা, কিন্তু কিছুতেই তার মুখটা দেখতে পাচ্ছে না। এবং দাদা যে তাকে কিছু বলবে সেই মুখের বোলটাও বন্ধ হয়ে গেছিল, কিন্তু দাদা কোনোভাবেই ওই ঠাকুরের নামটা বন্ধ করে দেয়নি, মনে মনে
জব করতে করতেই যাচ্ছিল। যখন ওই দৃশ্যটা দেখে তখন দাদা তো শরীর দিয়ে পুরো ঘাম ঝরতে থাকে, উনি কি করবেন পুরো দিশেহারা অবস্থা হয়ে গিয়েছিল। কিছুটা সামনে গিয়ে গাড়িটা জোরে ব্রেক কষে থামিয়ে দেখতে পায় যে খানিকটা দূরে একটি ছোট গুমটি দোকান। গাড়ি থেকে নেমে ছুটে যায় ওই দোকানটার সামনেটাতে এবং রীতিমতন হাঁপাতে লাগে। তখন ওই দোকান থেকে একটি বৃদ্ধ লোক বেরিয়ে বলে, বাবা হাঁপাচ্ছ কেন, এসো দোকানের মধ্যে বসো। অত রাত্রিবেলায় মানে ওই দোকানে ওই লোকটি যখন ও দাদাকে বলে তখন দাদার মনে একটা বল আসে যে যাই হোক এখানে তো একজন লোককে পেয়েছি। আর দোকানের মধ্যে টিমটিম করছে একটি আলো, যে বৃদ্ধর মুখটাও ভালো করে দেখবে সেটাও দাদা ঠিক মতন দেখতে পায়নি। আর তার ওপর মাথার ওপর ওই জিনিসটা ঘুরছিল। সেই লোকটি এক গ্লাস জল এনে দাদাকে দেয়, সেই জলটা পুরোটাই দাদা খেয়ে নেয়। খেয়ে নিয়ে দাদাকে ওই লোকটি বলে, বাবা তুমি বসো, একটু শান্ত হও, কি হয়েছে তোমার। দাদার মুখ থেকে তখনও ওই কথা বেরোচ্ছিল না। আরও একটু জল দাদা চাইছিল, ইশারা করে যে আমাকে আর একটু জল দিন। বৃদ্ধ লোকটি আবারও একটু জল ওনাকে দেয় এবং দেওয়ার পর তখন দাদা বলেন যে এরকম এরকম ঘটনা, সারা রাস্তা জানেন আমি গাড়ি থামিয়ে দৌড়ে আপনার এখানে চলে এসেছি, আমার খুব ভয় করছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। ঘটনাটি যখন দাদাটির মুখ থেকে সবটা শোনেন এবং শুনে বৃদ্ধ মানুষটি দাদাটির দিকে একটু তাকিয়ে মুচকে হাসি দেন এবং বলেন যে ওসব কিছু না বাবা, তুমি বেকারই ওইসব ভাবছো, আর এসব কিছু ভেবো না, তুমি একটু জিরিয়ে নাও, বসো, বলো চা খাবে। তখন দাদাটি বলেন, না না আমি চা খাবো না কাকু, আমার খুব মনের মধ্যে একটা ভয় এসে গেছে জানেন তো, আমি বুঝতে পারছিলাম না। বলছে ওইসব আর মনে রাখতে হবে না, তুমি একটু জিরিয়ে নাও, বসো, দরকার হলে আরও বেশিক্ষণও বসো, দিয়ে তারপর তুমি যাও। তো যাই হোক, যখন দাদাটি একটু সুস্থ বোধ করেন তারপর ওই গুমটিটা থেকে বেরোয়, বেরিয়ে নিজের গাড়িতে যখন চাপে বারবার ওই কাঁচ দিয়ে পিছন দিকে তাকায়, মাঝে মাঝে ঘুরেও তাকাচ্ছিল, কিন্তু কাউকে আর দেখতেও পাচ্ছিল না, আর কোনো কান্নার আওয়াজও আসছিল না। এইভাবেই তার বাড়ি সে রাত্রিবেলায় পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পর সে রাত্রিবেলায় কাউকে কিছু না জানিয়েই শুয়ে পড়ে। তো যাই হোক, কোনোভাবেই সে রাত্রিবেলায় ঠিক করে ঘুমাতে পারছিল না, কারণ ওরম একটা অদ্ভুত দৃশ্য ওরম দেখার পর একটা সুস্থ মানুষ ওইভাবে ঘুমোতে পারে না নিশ্চিন্তে। যথারীতি পরের দিন সকালবেলায় কোনোভাবেই সে ট্যুরিস্ট নিয়ে বেরোতে পারেনি গাড়ি করে, কারণ দাদার শরীর খুব একটা ভালো ছিল না এবং রাত্রিবেলায় যেই রিলেটিভদেরকে দাদা তার বাড়িতে ছাড়তে গিয়েছিলেন তারা ফোন করে যে রাত্রিবেলায় কখন পৌঁছেছিল বা কিছু। তখন দাদা পুরো ঘটনাটা বলে এবং তারা বেশ অবাক হয়ে বলে, কি বলছিস তুই, ওই রাস্তায় চায়ের দোকান, সম্ভবই নয়। তখন দাদা বলে, হ্যাঁ গো, তোমাকেদেরকে ছাড়তে গেলাম, ছেড়ে যখন ফিরলাম এরকম এরকম ঘটনা ঘটে। বলছে, হ্যাঁ তুই যে ঘটনার কথা বলছিস সেটা তুই ঠিক কথা বলেছিস, কারণ এই কারণের জন্যই তোকে আমরা রাত্রিবেলায় যেতে বারবার করে বারণ করেছিলাম, আর তোকে আমরা বলতে চাইছিলাম না এই ঘটনার ব্যাপারটা, কারণ যদি তুই ভয় ঠয় পাস। আর তোকে এই কারণের জন্যই তোর বৌদি আমরা সবাই বারণ করছিলাম যে এত রাত হয়ে গেছে তুই যাস না, সকালবেলায় যা, কারণ এরকম অনেকের সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। রাত্রিবেলায় ফাঁকা গাড়ি দেখতে পেলেই ওই আত্মাটি যার তার গাড়িতে উঠে যায় এবং মুক্তির জন্য কান্নাকাটি করে, কারণ তুই যে বটগাছের সামনেটা দিয়ে গিয়েছিস ওই বটগাছেতেই ওই মহিলাটি আজ থেকে কিছু মাস আগে গলায় দড়ি দিয়ে অপঘাতে মারা গিয়েছিল এবং তার আত্মাটা শান্তি পাচ্ছে না বলেই এই দিক ওই দিক করে কোনোভাবে মুক্তির ব্যবস্থা চাইছে। আর ওখানে কোনো চায়ের দোকান নেই, আমি জানি না তুই কি বলছিস, তুই আজও যদি সকালবেলা এই রাস্তাটা দিয়ে আসিস দেখতে পাবি তুই যেখানটাতে বলছিস তোর তো মনে থাকবে ওইখানে কোনো চায়ের দোকান বা কিছু নেই। দাদার অত শরীর খারাপ থাকার সত্ত্বেও
সঙ্গে সঙ্গে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে ওই রাস্তাতেই যায় এবং গিয়ে দেখে যে সত্যি তো কাল এখানে একটা গুমটি ছিল, চায়ের দোকান ছিল, বসলাম, তাহলে চায়ের দোকানটা গেল কোথায় বা গুমটিটা গেল কোথায়? অলৌকিক ব্যাপার একটা, মানে এটা কোনোভাবেই দাদা মেনে নিতে পারছিলেন না। দাদা কোনো কিছু না বলে আবার বাড়ির দিকে রওনা দেয়। তো তারপরে অ্যাজ ইউজুয়াল নর্মাল দাদার দিন কাটে। তারপর থেকে দাদা রাত্রিবেলায় ওই রাস্তায় কোনো ট্যুরিস্ট নিয়েও যাওয়া আসা করেন না, এবং যদিও বা যায় সেই রাত্রিবেলায় ফাঁকা গাড়ি নিয়ে একা কখনো ফেরেন না। অবাক করাই একটা জিনিস হলো যে দাদা আমাকে বারবার এক কথাই বলছিল যে বোন তাহলে তুমি বলো ওই রাস্তায় ওই গুমটিটাতে তাহলে ওই বৃদ্ধ লোকটি কে ছিল? স্বয়ং ভগবান ছিল নাকি কোনো ভালো আত্মা ছিল? তারপর থেকে দাদার সঙ্গে আর এরম কোনো ঘটনা ঘটেনি। আর দাদা ওই রাস্তা থেকে এখনও যাওয়া আসা করেন, যেহেতু তার ওখানে নিজের জেঠিমার বাড়ি, দাদাকে যাওয়া আসা করতেই হয়। কিন্তু আর এরকম কোনো ঘটনা ঘটেনি। তো এটাই ছিল ঘটনা, আমার বেশ ভালো লেগেছিল। আর ঘটনাটা একটু অন্যরকম লেগেছিল বলেই আমি তোমাদেরকে শোনালাম। আশা করছি তোমরা যদি কেউ এই ব্যাপারটা জেনে থাকো বা বুঝে থাকো আমাকে একটু কমেন্টে অতি অবশ্যই জানিও যে ওটা কোনো স্বয়ং ভগবান ছিলেন নাকি কোনো ভালো আত্মা ছিল যে দাদাকে ওই জায়গাটা থেকে বাঁচিয়েছিল এবং সুস্থভাবে বাড়ি অবধি যেতে সাহায্য করেছিল। এটা যদি তোমাদের মধ্যে কারো জানা থাকে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এটা আমারও কথা এবং দাদারও প্রশ্ন। তো যাই হোক, ঘটনাটা এখানেই শেষ করছি। আর প্রতিবারের মতন এক কথা বলে রাখতে চাই, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার কালো জাদুকে প্রমোট করে না এবং করবেও না, আর কোনো জাতি নিয়ে ভেদাভেদও করে না। তোমাদের যদি মনে হয়ে থাকে যে এটা অ্যাজ ইফ এন্টারটেনমেন্ট হিসেবে তোমরা নেবে, তোমরা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবেই নিতে পারো, মজার ছলে, গল্পর ছলে। আর যারা বিশ্বাস করো তারা তো বুঝতেই পারছো যে এরকম ঘটনা মানে দৈনন্দিন জীবনে অনেক মানুষের সঙ্গে অনেকভাবেই ঘটে থাকে অলৌকিকভাবে। তা এই একটা ঘটনা তোমাদেরকে শোনানো হলো। আর তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাইছো আমাদের নিচে ডেসক্রিপশানে কিন্তু সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা পাঠিয়ে দিতে পারো। আগামী সপ্তাহের জন্য নতুন ঘটনা নিয়ে আমি আসতে চলেছি, তোমরাও অপেক্ষায় থেকো। ধন্যবাদ।